হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি মৃন্ময় কোলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর ভূগোলের পঞ্চম অধ্যায় থেকে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। আগের ক্লাসে আমরা ভারতের মৃত্তিকা, ভারতের ভূপ্রকৃতি এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। ভারত, এই বিশাল বড় ভারত ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। এই স্বাভাবিক উদ্ভিদগুলিকে ফরেস্ট্রি সার্ভে অফ ইন্ডিয়া বিভিন্ন ভাগে ভাগ করেছে। আমাদের পাঠ্যসূচিতে 5 ধরনের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই 5 ধরনের প্রধান 5 ধরনের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এইখান থেকে তোমাদের কোশ্চেন আসে যে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করো, ভারতের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের শ্রেণী বিভাগ করো। তাহলে এই শ্রেণী বিভাগটা আমাদের দেখাতে হবে। আর কোশ্চেন আসে এখান থেকে, একই ধরনের কোশ্চেন আসে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন আলোচনা করো। এই বন্টনটা, এই একই ধরনের শ্রেণী বিভাগ আর বন্টন, এই একই কোশ্চেনের উত্তরটা একই হবে। এছাড়াও এখান থেকে কোশ্চেন আসে ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। উত্তরটা প্রায় একই ধরনের হবে। এক্ষেত্রে শুধু ওই জলবায়ুগত যে সমস্ত উপাদানগুলি রয়েছে, যেমন বৃষ্টিপাত, আর্দ্রতা, এই সম্পর্কে, এগুলি স্বাভাবিক উদ্ভিদের উপর কিভাবে কাজ করে সেইগুলো সম্পর্কে আমাদেরকে বলতে হবে। কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কতটা থাকা দরকার, কোনো ভূখণ্ডে ঠিক কতটা স্বাভাবিক উদ্ভিদ থাকলে সেটা ভালো। সাধারণত কোনো অঞ্চলের 30% অঞ্চল যদি স্বাভাবিক উদ্ভিদ পূর্ণ হয় তাহলে সেটাকে স্বাভাবিকভাবে ধরা হয় বা ভালো হিসেবে ধরা হয়। ভারতের স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, ভারত ভূখণ্ডের পুরো ক্ষেত্রমান ধরলে এখানে রয়েছে 21.7% অরণ্যাবৃত। তাহলে কি বললাম? 21.7%। তাহলে ভারত ভূখণ্ডে রয়েছে 21.7% স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্যাবৃত অঞ্চল রয়েছে। তাহলে এই অরণ্যাবৃত অঞ্চল হিসেব মতো একটু কম, কিন্তু তাও ভালোই স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল বা ভারতের অরণ্য অঞ্চল কিন্তু অনেকটাই রয়েছে। কিন্তু আশঙ্কার কারণ হচ্ছে এই যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে 21.7% অঞ্চল, এটা আস্তে আস্তে কমতে থাকছে, যার ফলে কিন্তু এটা আমাদের কাছে একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা আজকে ভারতের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলগুলির বন্টন, স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলগুলির বৈশিষ্ট্য এবং কোথায় কী কী উদ্ভিদ দেখা যায় সে সম্পর্কে আলোচনা করব। যে কোশ্চেনগুলো আমি বললাম সেই 3টে কোশ্চেন পুরোপুরি কিভাবে তোমরা লিখবে সেগুলোও আমরা এই ক্লাসের মধ্যে বলবো। তো প্রথমে আমরা আলোচনা করব ভারতের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের যে বন্টন, তার প্রথমটা ক্রান্তীয় চিরহরিত অরণ্য। আমরা দেখো ম্যাপের দিকে তাকাও, কোন কোন স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা আলোচনা করব। ক্রান্তীয় চিরহরিত অরণ্য উদ্ভিদ, আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, পার্বত্য অঞ্চলের উদ্ভিদ, মরু উদ্ভিদ আর ম্যানগ্রোভ উদ্ভিদ সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমে তাহলে আলোচনা করব আমরা ক্রান্তীয় চিরহরিত অরণ্য সম্পর্কে। এবার প্রথম পয়েন্ট দেখো, প্রথমে রয়েছে আঞ্চলিক বন্টন, মানে এই স্বাভাবিক উদ্ভিদ যে ক্রান্তীয় চিরহরিত অরণ্য রয়েছে, কোথায় কোথায় ভারতের কোন কোন জায়গায় এই ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়। প্রথমে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পূর্ব হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়। এই দেখো, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই অঞ্চলে কিন্তু ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়। এই যে ক্রান্তীয় চিরহরিত অরণ্য এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে, এর মেন বা প্রধান কারণ হচ্ছে কিন্তু জলবায়ু। এই ক্রান্তীয় জলবায়ুর যে সমস্ত অঞ্চলগুলোতে দেখা যায়, যে প্রভাবটা রয়েছে, সেই জায়গাতে কিন্তু এই ক্রান্তীয় চিরহরিত অরণ্যগুলো গড়ে উঠেছে। আমি আগেই বলেছি যে কোশ্চেন আসতে পারে ভারতের এই স্বাভাবিক উদ্ভিদে জলবায়ুর প্রভাব আলোচনা করো, তখন কিন্তু আমরা এইভাবে উত্তরটা সাজিয়ে লিখব না। তখন আমরা আঞ্চলিক বন্টনের পরে বৈশিষ্ট্য না লিখে লিখব জলবায়ুগত প্রভাব, মানে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উপর জলবায়ুগত প্রভাব। এবার বৈশিষ্ট্যগুলো আমরা যেভাবে লিখেছি একটু খালি আলাদা লিখতে হবে সেক্ষেত্রে। আর ক্রান্তীয় চিরহরিত অরণ্যের মানে যদি স্বাভাবিক উদ্ভিদের বন্টন লিখতে দেয়, তাহলে কিন্তু এইভাবেই তোমাদের সাজিয়ে উত্তরটা লিখতে হবে। তো প্রথমে দেখো বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, আর্দ্রতা বেশি থাকে বলে গাছের পাতা
একসাথে ঝরে না, তাই এই গাছগুলি চিরসবুজ হয়। নামটা শুনে বোঝা যাচ্ছে যে এটা চিরহরিত অরণ্য, মানে সারা বছর গাছের পাতাগুলো সবুজ থাকে, অর্থাৎ পাতাগুলো একসঙ্গে ঝরে পড়ে যায় না। যেমন পর্ণমোচীতে কি হয়, একসঙ্গে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় এবং পরে আবার একসঙ্গে গাছের পাতাগুলো হয়, কিন্তু এক্ষেত্রে পাতাগুলো একসঙ্গে ঝরে না, সারা বছরই গাছের পাতা থাকে, সেই জন্য একে চিরহরিত অরণ্য বলে। এবার এই যে আর্দ্রতা বেশি, এটা একটা জলবায়ুর ফ্যাক্টর। এই আর্দ্রতা বেশি থাকার ফলে সারা বছর গাছে কিন্তু পাতা থাকে, এইটা হচ্ছে জলবায়ুগত একটা ফ্যাক্টর। এবার আমাদের বৈশিষ্ট্য ক্ষেত্রে এটা লেখা যাবে। বৃক্ষগুলি খুব কাছাকাছি জন্মায়, একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব খুব কম হয়, মানে একদম কাছাকাছি হয় বৃক্ষগুলো। অরণ্যের ভূমি খুব স্যাঁতস্যাঁতে হয়, যেহেতু এখানে বৃষ্টিপাত প্রতিদিন হয়, প্রায় প্রতিদিন হয়, এবং পরিচলন বৃষ্টির কারণে খুব বৃষ্টিপাতের পরিমাণও খুব বেশি। এই জন্য এই জায়গাগুলোতে কিন্তু স্যাঁতস্যাঁতে থাকে, মানে অরণ্যের ভেতর দিকটা স্যাঁতস্যাঁতে থাকে, এবং লতা পাতা গুল্ম এইগুলোতে কিন্তু ভর্তি থাকে, যার ফলে গাছের এই যে অরণ্যের নিচের অংশটা খুব একটা শুকায় না এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া সৃষ্টি হয়। এরপর হচ্ছে গাছগুলি খুব ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে বলে অরণ্যের ভিতরে সূর্যের আলো পৌঁছায় না। এবার এই যে স্যাঁতস্যাঁতে হওয়ার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে গাছগুলো এত কাছাকাছি অবস্থান করে এবং এত গাছ, প্রথমত লম্বা লম্বা গাছ থাকে, সেগুলো বড় বড় গুঁড়ি হয়, আবার তার নিচে বৃক্ষ মানে গুল্ম জাতীয় বৃক্ষ জন্মায়। এবার তার ফলে কি হয়, এই লম্বা লম্বা গাছগুলোর পাতা এত ঘন সন্নিবিষ্টভাবে থাকে, যার ফলে সূর্যের আলো অরণ্যের ভেতরে পৌঁছাতে পারে না। এই অরণ্যের ভেতরে পৌঁছাতে না পারার ফলে তার নিচে যে গুল্ম জাতীয় বৃক্ষগুলো আছে সেইগুলোও আবার অরণ্যকে ঢেকে ফেলে, প্রায় এই ঢেকে ফেলার ফলে সূর্যের আলো পৌঁছাতে পারে না, আর অরণ্যের ভূমি স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে। এরপরে দেখো, গাছগুলি খুব লম্বা এবং ডালপালা যুক্ত হয়। একটু আগে বললাম যে গাছগুলো প্রচুর লম্বা হয় এবং এত ডালপালা যুক্ত হয় যে পুরো ছেয়ে ফেলে, উপরটা চাঁদোয়ার মতো তৈরি করে ফেলে। এই চাঁদোয়ার মতো তৈরি করে ফেলে বলে এখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। গাছের গুঁড়ি খুব শক্ত এবং পাতাগুলি বড় হয়। এইখানকার যে গাছগুলো হয়, এই যে চিরহরিত অরণ্য রয়েছে ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অঞ্চল, তারপরে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত গাছগুলো হয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্যযুক্ত হয়। এবং চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্য হচ্ছে গাছগুলো গাছের গুঁড়িগুলো খুবই শক্ত হয় এবং ভারী হয়, মানে যদি কেটে নিয়ে যেতে হয় খুব ভারী হয়, বয়ে নিয়ে যেতে খুব কষ্টকর ব্যাপার। আর গাছের পাতাগুলো বড় বড় হয়। এরপর হচ্ছে তাহলে এইগুলো হচ্ছে এই অঞ্চলের বৈশিষ্ট্য, তাহলে এই অঞ্চলের গাছগুলির বৈশিষ্ট্য। এছাড়াও এই অঞ্চলে এই যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অঞ্চল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই অঞ্চলগুলো খুব ঘন সন্নিবিষ্ট অরণ্য হওয়ার কারণে এখানে গভীর গহন অরণ্য সৃষ্টি হয়েছে। এর ভেতরে নানা ধরনের জীবজন্তু, কীট পতঙ্গ এই সমস্ত কিন্তু থাকে। এরপরে এই অঞ্চলে কি কি গাছ দেখা যায়, যে গাছগুলো এই অঞ্চলে জন্মায়, প্রধান প্রধান গাছগুলো সম্পর্কে বলি। এছাড়া তো অনেক লতা পাতা গুল্ম নানা রকমের গাছ জন্মায়, প্রচুর নানা ধরনের গাছ জন্মায়। তো এখানে আমরা কোন কোন উদ্ভিদগুলো প্রধান প্রধান উদ্ভিদ সেগুলো বলি। শিশু, গর্জন, তুন, পুন, রোজউড, বিশপ উড, রবার, পাম, আয়রনউড, এই সমস্ত কিন্তু গাছ এই অরণ্যে কিন্তু জন্মায়। এই অরণ্যে এই সমস্ত গাছগুলি জন্মায়। এই যে এই অরণ্যে যে সমস্ত গাছগুলি জন্মায় সেগুলি আমাদের কি কাজে লাগে, বা এই অরণ্যের ব্যবহার সম্পর্কেও কিন্তু আমাদের লিখতে হবে। এই অরণ্যের ব্যবহার সম্পর্কেও আমাদের লিখতে হবে। এই অরণ্যের কাঠ শিল্পে খুব বেশি ব্যবহৃত হয় না। আগে বলেছি যে এই অরণ্যের কাঠগুলো প্রচণ্ড ভারী হয় এবং শক্ত হয়, যাতে কাটতেও কষ্ট হয়, আবার এই গাছের গুঁড়িগুলি বয়ে নিয়ে যেতেও খুব কষ্টকর ব্যাপার। এবং এই খুব শক্ত হওয়ার কারণে শিল্পের কাজে খুব একটা ব্যবহার হয় না। তাহলে কী কী কাজে ব্যবহার হয়? বাড়ি নির্মাণ, রেলের কামরা, স্লিপার নির্মাণ এবং অন্যান্য কাজে ব্যবহার হয়। শিল্পের কাজে লাগাতে গেলে গাছগুলো নরম হতে হতো, সেগুলো কাটতে খুব কষ্ট হয়। এই জন্য এখানে কিন্তু এই শিল্পের কাজে এই কাঠ খুব একটা ব্যবহার করা হয় না। তাছাড়া কি হয়, এই যে গভীর গহন অরণ্য, এর ভেতর থেকে কাঠ কেটে নিয়ে আসাও একটু সমস্যার ব্যাপার, সেই জন্য এখান থেকে কাঠ শিল্পের কাজে খুব একটা ব্যবহার করা হয় না। তাহলে এটা হচ্ছে তোমাদের যে এই আঞ্চলিক বন্টন, বৈশিষ্ট্য, প্রধান উদ্ভিদ, ব্যবহার, এইগুলো কখন এই পয়েন্টগুলো ধরে লিখবে যখন ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টন আলোচনা করতে দেবে বা শ্রেণী বিভাগ আলোচনা করতে দেবে। এবার যদি ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করতে দেয়, জলবায়ুর প্রভাব যদি আলোচনা করতে দেয়, তাহলে কি করব আমরা, এই বৈশিষ্ট্যের জায়গায় শুধু লিখব জলবায়ুগত প্রভাব। কি বললাম? এই বৈশিষ্ট্যের জায়গায় লিখব জলবায়ুগত প্রভাব। সেখানে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যের মতো করেই লিখব এবং শুধু লিখব
বৃষ্টিপাতের প্রভাব। যেমন ধরো এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, পরিচলন বৃষ্টির কারণে এই অঞ্চলে প্রচুর গাছ জন্মায়, গাছগুলি বড় বড় হয় এবং গাছগুলির পাতা বড় বড় হয়, গাছগুলির গুঁড়িগুলো বড় বড় হয় এবং গাছগুলির পাতা বড় বড় হয়। এবার আর্দ্রতা, মানে প্রথমে হলো বৃষ্টিপাত, এবার আর্দ্রতা। এবার আর্দ্রতা বেশি থাকায় গাছের পাতাগুলো সারা বছর কিন্তু গাছে থাকে, বা গাছের পাতাগুলো একসঙ্গে ঝরে যায় না, এবং একসঙ্গে ঝরে না যাওয়ার কারণে এই গাছের পাতাগুলো অরণ্য চিরসবুজ থাকে, এই জন্য চিরহরিত অরণ্য বলা হয়। উষ্ণতা, উষ্ণতা এই অঞ্চলে যেমন বৃষ্টিপাত বেশি তেমন উষ্ণতাও বেশি, বৃষ্টিপাতও যেমন বেশি উষ্ণতাও বেশি। এর ফলে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে এবং নিচে ডাল, মানে ঝোপঝাড়, গুল্ম জাতীয় বা লতা জাতীয় বৃক্ষও কিন্তু খুব বেশি পরিমাণে জন্মায়। জলবায়ুগত বৈশিষ্ট্য দিলে আমরা বৈশিষ্ট্যের জায়গায় শুধু লিখবো জলবায়ুগত বৈশিষ্ট্য, সেখানে এই একই ধরনের আমাদের বৈশিষ্ট্যগুলো হবে, শুধু জলবায়ুর প্রভাবটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। এবার আমরা আলোচনা করব ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। পরের অংশ হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ম্যাপের দিকে দেখো, এই যে পার্পল কালারের অংশটা, এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, আর্দ্র পর্ণমোচী অরণ্য। আর এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচীর শুষ্ক পর্ণমোচী অরণ্য, এই পিঙ্ক কালার যেটা আছে সেটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী অরণ্য। তাহলে আমরা দেখে নিই যে ভারতবর্ষের কোথায় কোথায় ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়। আসাম, পশ্চিমবঙ্গ, ছোটনাগপুর মালভূমি, উড়িষ্যা, বিহার, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ প্রভৃতি অঞ্চলে কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে পর্ণমোচী মানে হচ্ছে পাতা ঝরা অরণ্য। এই গাছগুলির পাতা একসময় ঝরে যায়, মানে শীতকালে এই গাছগুলির পাতা ঝরে যায়, সেই জন্য এই অরণ্যের নাম হচ্ছে পর্ণমোচী অরণ্য। ভারতবর্ষের পর্ণমোচী অরণ্যকে দুটো ভাগে ভাগ করা হয়, প্রধান দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, আর হচ্ছে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। তাহলে আমরা একটু পরিষ্কারভাবে জেনে নিই যে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদগুলো কোথায় 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 জন্মায়, আর শুষ্ক পর্ণমোচী উদ্ভিদগুলোই বা কোথায় কোথায় জন্মায়। এই যে পার্পেল কালারের অংশটা দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারের কিছু অংশ, এদিকে কিছু অংশ, পূর্ব দিকের কিছু অংশ, এই অঞ্চলগুলোতে কিন্তু আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ পাওয়া যায়। আর এই যে পিঙ্ক কালার অংশটা দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশ, বিহারের কিছু অংশ, মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে কর্ণাটক, তারপরে তামিলনাড়ুর কিছু অংশ, এই জায়গাগুলোতে, মহারাষ্ট্রের কিছু অংশতে কিন্তু শুষ্ক পর্ণমোচী উদ্ভিদগুলো দেখা যায়। ভারতবর্ষে এই ম্যাপের দিকে তাকালেই বুঝতে পারবে যে পর্ণমোচী উদ্ভিদটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, সবচেয়ে বেশি পরিমাণ পর্ণমোচী উদ্ভিদ পাওয়া যায়। প্রায় 27% আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ পাওয়া যায় এবং 29% শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। এই দুটো মিলিয়েই কিন্তু অনেকটা এলাকা ভারতবর্ষের পর্ণমোচী অরণ্য দেখতে পাওয়া যায়, এবং এই পর্ণমোচী অরণ্যের ব্যবহারও কিন্তু ভারতবর্ষে সবচেয়ে বেশি। তাহলে এবার আমরা পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। শীতকালে গাছের সব পাতা একসাথে ঝরে পড়ে, এই জন্য এর নাম হয়েছে পর্ণমোচী অরণ্য। শীতকালে সব গাছের পাতা একসঙ্গে ঝরে পড়ে। যেমন আগেরটা ক্রান্তীয় চিরহরিত অরণ্যে সারা বছর গাছে পাতা থাকে, এখানে কিন্তু গাছের পাতা সারা বছর থাকে না। 2 নম্বর দেখি, কোনো কোনো অঞ্চলে একই প্রজাতির গাছ একসাথে অবস্থান করে। এটা একটা সুবিধা, যদি আমরা কোনো গাছ কাটতে যাই, হয়তো সেগুন গাছ কাটবো, সেগুন গাছগুলো পরস্পর 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 অবস্থান করছে, কিন্তু ক্রান্তীয় চিরহরিত অরণ্যে এরম নাই। ক্রান্তীয় চিরহরিত অরণ্যে বিভিন্ন ধরনের গাছ একসঙ্গে অবস্থান করছে, মানে একসঙ্গে অবস্থান করছে নানা ধরনের গাছ। এবার আমরা যদি ওখান থেকে রোজউড বা আয়রনউড কাটতে যাই, একটা জায়গায় একটা পাওয়া গেল, আর একটা জায়গাতে গিয়ে আবার আমাদের খুঁজতে হবে। কিন্তু পর্ণমোচী অরণ্যে এই সুবিধাটা রয়েছে যে ধরো সেগুন গাছ বা শাল গাছ, একটা শালের বন একসঙ্গে আছে, সেগুনের বন একসঙ্গে আছে। এই যে কোনো কোনো জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, অনেক একই রকম গাছ, মানে অনেক ধরনের গাছ একসঙ্গে অবস্থান করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বা পুরো ঘন শালের বন, ঘন সেগুনের বন, মানে এরকম একই ধরনের গাছ একসঙ্গে অবস্থান করে। এতে সুবিধা হয় কি, যখন কাঠ কাটতে যেতে হয় একই ধরনের কাঠ আমরা পেতে পারি। এরপর হচ্ছে উদ্ভিদগুলির ঘনত্ব খুব কম। উদ্ভিদগুলোর ঘনত্ব কম মানে নিচে অরণ্যটা পরিষ্কার থাকে, একটা জায়গা থেকে আর একটা গাছের অবস্থান দূরে দূরে হয়। এতে গাছ কাটারও সুবিধা হয়, বয়ে নিয়ে যাওয়ারও সুবিধা হয়, আর অরণ্য বেশি গভীর না হয়, বেশি গভীর না হয়, তাহলে এখানে জীবজন্তুর প্রকোপ, মানে জীবজন্তুর উৎপাতও খুব কম। তাই কিন্তু যে আমরা ক্রান্তীয় চিরহরিত অরণ্য পড়েছিলাম, ক্রান্তীয় চিরহরিত অরণ্যে কী ছিল, সেখানে প্রচণ্ড ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে গাছপালা ডালপালা পরিষ্কার করে তারপরে কাঠ কাটতে যেতে হতো, কিন্তু এখানে কিন্তু এই ব্যাপারটা এই পর্ণমোচী অরণ্যে কিন্তু এরকম হয় না। বৃক্ষগুলিতে বর্ষবলয় পরিষ্কার করে দেখা যায়, পরিষ্কার করে বোঝা যায়। বর্ষবলয় মানে কি, কাঠের গুঁড়িটা কাটলে
আড়াআড়িভাবে কাটলে গোল গোল কিছু দাগ দেখতে পাওয়া যায়। এগুলো গাছগুলির বয়স নির্ধারণ করতে সুবিধা হয়। তাহলে এই যে গাছগুলি যখন কাটা হবে, গুঁড়িটা কাটলে আড়াআড়ি কাটলে দেখতে পাওয়া যায় গোল গোল কিছু চিহ্ন দেখা যায়। এই গোল গোল চিহ্নগুলোকে বর্ষবলয় বলে। এই বর্ষবলয়গুলো থেকে গাছের বয়স নির্ধারণ করা যায়। এই গাছগুলোতে কিন্তু সেই বয়সগুলো স্পষ্ট বোঝা যায়। চিরহরিত অরণ্যে বা অন্যান্য অরণ্যের কাঠে এরকম পরিষ্কার বর্ষবলয় কিন্তু বোঝা যায় না। এই অরণ্যের কাঠ সংগ্রহ করা খুব সুবিধা। আগেই বলেছি, প্রত্যেকটা পয়েন্টেই বলেছি যে গাছগুলোর কাঠগুলো সংগ্রহ করা কিন্তু খুব সুবিধাজনক। এবার আমরা জানবো যে এখানে কি কি গাছ জন্মায়। শাল, সেগুন, পলাশ, মহুয়া, আম, জাম, কাঁঠাল, বট প্রভৃতি গাছ কিন্তু জন্মায়। মানে আমরা আশেপাশে যে সমস্ত গাছগুলো দেখি সেই সমস্ত গাছগুলো, আমাদের চারপাশে যে গাছগুলো দেখি সেই সমস্ত গাছগুলো ছাড়াও, মানে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমাদের আশেপাশে যে গাছগুলো দেখি সেই সমস্ত গাছগুলো ছাড়া আরও অন্যান্য গাছ কিন্তু পর্ণমোচী অরণ্যে দেখা যায়। এবার আমরা এই পর্ণমোচী অরণ্যের ব্যবহার সম্পর্কে জানব। পর্ণমোচী অরণ্যের ব্যবহার, এই বনভূমির কাঠের ব্যবহার সবচেয়ে বেশি। আগেই বলেছি কাঠের ব্যবহার সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে এই কাঠ কিন্তু পাওয়া যায়। তাহলে এই বনভূমির কাঠ কিন্তু ভারতবর্ষের লোক সবচেয়ে বেশি ব্যবহার করে। যদিও সারা বিশ্বে কিন্তু সরলবর্গীয় অরণ্যের কাঠের ব্যবহার সবচেয়ে বেশি, আমাদের ভারতবর্ষে এই পর্ণমোচী অরণ্যের কাঠ বেশি পাওয়া যায় বলে এবং এগুলো কাজের মানে শিল্পের কাজে ব্যবহার করা যায় বলে, তাহলে পর্ণমোচী অরণ্যের কাঠ কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। বাড়িঘরের জানালা, দরজা, আসবাবপত্র, নৌকা, জাহাজ, সেতু এই সমস্ত কিন্তু নির্মাণ করতে কাজে লাগে। এছাড়াও জ্বালানির কাজে এই পর্ণমোচী অরণ্যের কাঠ আমরা ব্যবহার করে থাকি। তাহলে পর্ণমোচী অরণ্যের কাঠ ভারতীয় লোকেরা সবচেয়ে বেশি ব্যবহার করে, কারণ হচ্ছে এখানে পর্ণমোচী অরণ্য সবচেয়ে বেশি পাওয়া যায় এবং এগুলো কাজ মানে শিল্পের কাজেও বেশ সুবিধাজনক। সেই জন্য পর্ণমোচী অরণ্যের কাঠ আমরা ভারতীয়রা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এইবার আমরা যেটা বলেছিলাম যে জলবায়ুগত প্রভাব এই অরণ্যের উপর কেমন। ভারতবর্ষের যে অরণ্য স্বাভাবিক উদ্ভিদ তার উপর জলবায়ুর যে প্রভাব এরকম লিখতে দেয়, তাহলে এখানে জলবায়ুগত প্রভাব কেমন। এই অরণ্যগুলোতে যেমন ক্রান্তীয় চিরহরিত অরণ্যে বেশি পরিমাণ বৃষ্টি, বেশি উষ্ণতা এবং আর্দ্রতার কারণে ঘন সন্নিবিষ্ট অরণ্য সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হয় এবং আর্দ্রতা গ্রীষ্মকালে বেশি, শীতকালে কম। আবার ওই উষ্ণতা সারা বছর মাঝারি ধরনের থাকে, শীতকালে আবার কিছুটা কম হয়। তার ফলে কি হয়, উষ্ণতা মাঝারি ধরনের হওয়ার কারণে গাছগুলিতে গ্রীষ্মকালে কিন্তু পাতা বেশি থাকে এবং গ্রীষ্মকালে আর্দ্রতা বেশি থাকে বলে গাছগুলোতে পাতা বেশি থাকে। গাছগুলো বেশি পরিমাণ বৃষ্টি হয় না, মাঝারি ধরনের বৃষ্টি হয়। গাছগুলোতে উষ্ণতা কম হয়, মানে গ্রীষ্মকালে উষ্ণতা একটু বেশি, শীতকালে একটু কম। তার ফলে কি হয়, খুব বেশি লম্বা হয় না। এখানে যেমন চিরহরিত অরণ্যে গাছগুলো প্রচণ্ড লম্বা এবং ডালপালাযুক্ত হয়, এক্ষেত্রে কিন্তু গাছগুলো খুব বেশি লম্বা হয় না এবং বেশি ডালপালাযুক্ত হয় না, কিন্তু গাছের গুঁড়ি বেশ ভালোই। তাহলে কি বললাম, একটা হচ্ছে উষ্ণতা এখানে মাঝারি ধরনের, গ্রীষ্মকালে একটু বেশি, শীতকালে একটু কম, এবং আর্দ্রতা গ্রীষ্মকালে বেশি, শীতকালে কম, আর বৃষ্টিপাত এখানে মাঝারি ধরনের হয়। তার প্রভাবে গাছগুলি বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু তার প্রভাবে আমরা লিখতে পারি। এবার আমরা আলোচনা করব ক্রান্তীয় মরু উদ্ভিদ নিয়ে। ক্রান্তীয় মরু উদ্ভিদ, ভারতবর্ষে একটা মরুভূমি অঞ্চল রয়েছে, থর মরুভূমি, এবং তার আশেপাশেই কিন্তু এই ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখা যায়। আমরা দেখে নিই যে কোথায় কোথায় ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখা যায়। রাজস্থানের মধ্য ও পশ্চিম ভাগে কচ্ছ ও কাথিয়াবার উপদ্বীপে ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখা যায়। এ দেখো, যে হলুদ রঙের অংশটা তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, রাজস্থানের পশ্চিম দিকটা, আর কচ্ছ কাথিয়াবার উপদ্বীপে কিন্তু মরু উদ্ভিদ দেখা যাচ্ছে। রাজস্থানের মধ্য ও পশ্চিম ভাগে আর কচ্ছ কাথিয়াবার উপদ্বীপে কিন্তু মরু উদ্ভিদ দেখা যায়। এখানে গাছগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই। এখানে প্রধানত ক্যাকটাস জাতীয় বা কাঁটা জাতীয় বা ঝোপঝাড় জাতীয় গাছ কিন্তু জন্মায়, ঝোপঝাড় গুল্ম জাতীয় গাছ জন্মায়। এইবার এই গাছগুলোর বৈশিষ্ট্য আমরা জেনে নিই। ঘন বা নিবিড় হয় না, যেহেতু মরু অঞ্চলে গাছগুলো অনেকটা দূরে দূরে জন্মায়, ঘন অরণ্য বা বিশাল একসঙ্গে অনেক ঝোপঝাড়যুক্ত গাছ এরকম কিন্তু হয় না, অনেকটা দূরে দূরে এই গাছগুলো জন্মায়, সেই জন্য ঘন ও নিবিড় অরণ্য কিন্তু এখানে দেখা যায় না। গাছে সঞ্চিত জল যাতে জলীয় বাষ্প আকারে গাছগুলি থেকে বেরিয়ে যেতে না পারে, সেই জন্য গাছের পাতাগুলি কাঁটায় পরিণত হয় এবং গাছের কাণ্ডের উপর একটা মোম জাতীয় আবরণ দেখা যায়। গাছের কাণ্ডের উপর একটা মোম জাতীয় আবরণ দেখা যায়, যাতে
এই গাছগুলো থেকে জল বাষ্পমোচন হয়ে বেরিয়ে যেতে না পারে, মানে জলীয় বাষ্প হয়ে না বেরিয়ে যেতে পারে। সেজন্য কিন্তু এই গাছের পাতাগুলো কাঁটা কাঁটা মতো হয়, কাঁটার মতো পরিণত হয়, এবং গাছের পাতার উপরে, কাণ্ডের উপরে মোম জাতীয় আবরণ দেখা যায়। এরপর হচ্ছে গাছের শিকড় খুব লম্বা হয়। লম্বা হওয়ার কারণ হচ্ছে গাছের অনেকটা নিচ থেকে জল শোষণ করতে হয়, সেই জন্য গাছের শিকড়গুলো নিচের দিকে অনেকটা লম্বা হয়ে যায়। গাছগুলো খুব একটা বড় বড় হয় না, যেমন চিরহরিতরণ্য, পর্ণমোচী গাছগুলো বেশ লম্বা লম্বা বড় বড় হয়। এখানে কিন্তু গাছগুলো খুব একটা লম্বা হয় না, গাছের শিকড়গুলো লম্বা হয় নিচের দিকে। উদ্ভিদের পাতা সরু এবং ছুঁচালো হয় এবং গাছের আকার ছোট হয়। উদ্ভিদের যে পাতাগুলো সেগুলো সরু সরু হয় এবং ছুঁচালো ছুঁচালো হয়, অনেক ক্ষেত্রে কাঁটার মতোই দেখতে হয়। আর গাছগুলো আকারে ছোট হয়। উদ্ভিদ দেহে জল ধরে রাখার জন্য কোনো কোনো গাছের কাণ্ড ও কোন পাতায় শ্বাস থাকে, জল এখানে একটা বড় ফ্যাক্টর। মরু অঞ্চল, জলের অভাব, জলটা কিন্তু গাছকে ধরে রাখতে হবে। সেই জন্য গাছ নিজেকে অভিযোজিত করে এখানে গাছগুলোতে কি হয়, শ্বাস তৈরি হয়, মানে গাছের পাতার ভেতরে যেন মোটা মোটা শ্বাস তৈরি হয়, গাছের কাণ্ডের ভেতরে মোটা মোটা শ্বাস তৈরি হয়। এই যে শ্বাস থাকে এবং সেগুলি জল ধরে রাখার কাজ করে। এরপর আমরা এখানকার প্রধান প্রধান উদ্ভিদগুলো সম্পর্কে জানবো। ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর। তাহলে বোঝা যাচ্ছে, আগেই বলেছি এখানে কাঁটা জাতীয়, ঝোপঝাড় জাতীয়, গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর এরকম ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ এখানে জন্মায়। এই যে ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ বা কাঁটা জাতীয় উদ্ভিদ, এদেরকে জাঙ্গল উদ্ভিদ বলা হয়, ইংলিশে বলা হয় জেরোফাইট উদ্ভিদ। ঠিক আছে, এরপরে আমরা এই কাঠের ব্যবহার জানবো। বুঝতেই পারা যাচ্ছে যে এই গাছগুলো কাঁটা জাতীয় গাছ, এখানে শিল্পের কাজে বা অন্যান্য কাজে গাছের ব্যবহার কিন্তু হয় না, গাছগুলো খুব একটা ব্যবহৃতই হয় না। যদিও ব্যবহার করা হয় তাহলে শুধুমাত্র জ্বালানির কাজেই এই মরু অঞ্চলের উদ্ভিদ ব্যবহার করা হয়। এবার আমরা এই মরু উদ্ভিদের বা মরু উদ্ভিদ অঞ্চলের উপর ভারতের জলবায়ুর প্রভাব সম্পর্কে জানব। আমি আগেই বলেছি, প্রত্যেকবার আমরা প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করার সাথে সাথে বলছি যে যদি বন্টন লিখতে দেয় তাহলে এইভাবে সাজিয়ে আমরা উত্তর লিখব, যদি শ্রেণীবিভাগ লিখতে দেয় তাহলে একই উত্তর হবে। যদি জলবায়ুর প্রভাব লিখতে দেয় স্বাভাবিক উদ্ভিদের উপর, তাহলে কিন্তু এই বৈশিষ্ট্য জায়গায় শুধু লিখব জলবায়ুগত বৈশিষ্ট্য। এবার মরু অঞ্চলের জলবায়ু আমরা জানি, এখানে শুষ্ক জলবায়ু হয়, উষ্ণতা বেশি হয়, জলের অভাব হয়, আর্দ্রতা কম হয়। এই কারণে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করতে পারি। এরপর আমরা আলোচনা করব পার্বত্য উদ্ভিদ নিয়ে। আমরা জানি ভারতের উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণ দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা আর নীলগিরি পর্বত। এই সমস্ত অঞ্চলে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলো কিন্তু পার্বত্য উদ্ভিদ বলা হয়। তাহলে আমরা দেখে নিই আঞ্চলিক বন্টনটাই, যে পার্বত্য উদ্ভিদ কোথায় কোথায় দেখা যায়। পূর্ব ও পশ্চিম হিমালয়ের বিভিন্ন অংশে এবং পশ্চিমঘাট পর্বতে, নীলগিরি পর্বতের পার্বত্য উদ্ভিদ দেখা যায়। তাহলে ম্যাপেতে দেখতে পাচ্ছ এই যে সবুজ অংশটা, যেখানে যেখানে পয়েন্টিং করা হয়েছে সেখানে সেখানে পার্বত্য উদ্ভিদ দেখা যায়। এবার আমরা পার্বত্য উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। পার্বত্য উদ্ভিদ, দেখো বৈশিষ্ট্যতে কি লেখা আছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলে পার্বত্য অঞ্চলে ক্রমশ উপরের দিকে উদ্ভিদের প্রকৃতি পাল্টে যায়। তাহলে কি বলছে, পর্বতের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু দেখা যায়। তাহলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল আমরা দেখতে পাবো। যেমন ধরো পূর্ব হিমালয়ের 1000 মিটার ও পশ্চিম হিমালয়ের 500 মিটার পর্যন্ত চিরসবুজ উদ্ভিদ দেখা যায়। এই যে এটা হচ্ছে পূর্ব হিমালয়, এটা হচ্ছে পশ্চিম হিমালয়। এই পূর্ব হিমালয়ে 1000 মিটার উচ্চতা পর্যন্ত, আর পশ্চিম হিমালয় কিন্তু তার থেকে একটু কম উচ্চতায়, মানে 500 মিটার উচ্চতাতেই দেখা যায় চিরসবুজ অরণ্য। তাই চিরসবুজ অরণ্য বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আগে পড়েছি, যেগুলো সারা বছর গাছে পাতা থাকে, বড় বড় গাছ হয় এবং প্রচণ্ড ডালপালাযুক্ত গাছ হয়। সেগুলো সেই রকম ধরনের উদ্ভিদ কিন্তু পূর্ব হিমালয়ে নিচ থেকে যদি ধরি, নিচ থেকে 1000 মিটার উচ্চতা পর্যন্ত চিরসবুজ উদ্ভিদ দেখা যায়। পশ্চিম হিমালয়ে অতটা উঠতে হবে না, 500 মিটার পর্যন্ত চিরসবুজ অরণ্য দেখা যায়। এরপর দেখো, এর উপরে পূর্ব হিমালয়ে 2500 মিটার এবং পশ্চিম হিমালয়ে 2000 মিটার উচ্চতা পর্যন্ত মিশ্র বনভূমি দেখা যায়। তাহলে এরপর যেটা আছে, পূর্ব হিমালয়ে আগে কত ছিল,
1000 মিটার উচ্চতা, 1000 থেকে 2000 মিটার উচ্চতা। এই পূর্ব হিমালয় এই যে অঞ্চলটা রয়েছে এখানে 1000 থেকে 2000 মিটার উচ্চতা, আর পশ্চিম হিমালয়ে 2000 মিটার উচ্চতা, মানে 500 থেকে 2000 মিটার উচ্চতা পর্যন্ত কি উদ্ভিদ দেখা যায়? মিশ্র বনভূমি দেখা যায়। কিছুটা চিরহরিত অরণ্য, কিছুটা পর্ণমোচী অরণ্য, মানে চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্যও দেখা যায়, আবার পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্যও দেখা যায়। কিছু কিছু গাছের পাতা ঝরে যায়, আবার কিছু কিছু গাছের পাতা চিরসবুজ থাকে। মানে এই যে পূর্ব হিমালয়ের প্রায় 2500 মিটার উচ্চতা পর্যন্ত, আর পশ্চিম হিমালয়ের প্রায় 2000 মিটার উচ্চতা পর্যন্ত এরকম ধরনের মিশ্র বনভূমি দেখা যায়। এটাকে মিক্সড ফরেস্টও বলে। যেমন ধরো কিছু রয়েছে পর্ণমোচী উদ্ভিদ, কিছু রয়েছে আবার চিরহরিত অরণ্য, মানে সারা বছর গাছে পাতা থাকে। এরপর দেখো, এর উপরে পূর্ব হিমালয়ে 2500 থেকে 4000 মিটার এবং পশ্চিম হিমালয়ে 2000 থেকে 3000 মিটার উচ্চতা পর্যন্ত সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায়। তাহলে আবার এরপর থেকে মিশ্র বনভূমি যখন শেষ হচ্ছে, তারপর থেকে পূর্ব হিমালয়ে 2500 থেকে 4000 মিটার উচ্চতা, এই অঞ্চলটায় পূর্ব হিমালয়ের 2500 থেকে 4000 মিটার উচ্চতা পর্যন্ত দেখা যাচ্ছে সরলবর্গীয় অরণ্য, আর পশ্চিম হিমালয়ে 2000 থেকে 3000 মিটার উচ্চতায় দেখা যাচ্ছে সরলবর্গীয় অরণ্য। সরলবর্গীয় অরণ্যের কাঠ খুব নরম হয়, গাছগুলো একটা থেকে একটা অনেকটা দূরে হয়, এবং এই গাছের কাঠ শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এরপরে দেখো, এরপরে 4000 মিটার উচ্চতা আর 3000 মিটার উচ্চতা এই পর্যন্ত আমরা পেলাম। এই যে পশ্চিম হিমালয়ে 3000 মিটার উচ্চতার পর থেকে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়তে থাকে, আর পূর্ব হিমালয়ে 4000 মিটার উচ্চতার পর থেকে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়তে থাকে। এইখানে এই ঠান্ডার কারণে আলপীয় উদ্ভিদ জন্মায়, আলপীয় জাতীয় উদ্ভিদ জন্মায়, আর পূর্ব হিমালয়েও 4000 মিটার উচ্চতার পর থেকে আলপীয় উদ্ভিদ দেখা যায়। পশ্চিম হিমালয়ে যেটা 3000 মিটার উচ্চতার পর থেকে দেখা যায়। এরপরে তার উপরে যেগুলো যে অঞ্চলটা রয়েছে, দেখো এই নীল অংশটা দেখতে পাচ্ছি আমরা, এখানে উদ্ভিদবিহীন অঞ্চল দেখা যায়। এটা তো রাজস্থানে মরু অঞ্চল বলে এখানে উদ্ভিদ নেই, আর এখানে সারা বছর বরফ আবৃত থাকে বলে, এখানে সারা বছর বরফ থাকে বলে এখানে কিন্তু উদ্ভিদ জন্মায় না। তাহলে এটা উদ্ভিদহীন অঞ্চল। তাহলে প্রথম থেকে যদি আমরা একবার মনে করি, একদম নিচ থেকে প্রথমে দেখা যায় চিরসবুজ অরণ্য, তার উপরে মিশ্র বনভূমি মানে পর্ণমোচী আছে, আবার তার সঙ্গে চিরসবুজ রয়েছে, তার উপরে রয়েছে সরলবর্গীয়, তার উপরে রয়েছে আলপীয়, এবং তার উপরে যেখানে একদম বরফাবৃত থাকে কোনোদিন ওখানে উদ্ভিদ জন্মায় না। এইটা হচ্ছে পার্বত্য উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপরে এখানে কি কি গাছ জন্মায়, তাহলে 4 ধরনের উদ্ভিদ আমরা দেখেছি। এই 4 ধরনের উদ্ভিদই কিন্তু পার্বত্য উদ্ভিদের ক্ষেত্রে আমাদের লিখতে হবে। যেমন ধরো শিশু, চাপলাস, গর্জন, এরম ধরনের চিরসবুজ উদ্ভিদ এখানে জন্মায়। এরপরে ওক, সিডার, ম্যাপল, এগুলো হচ্ছে পাতাঝরা উদ্ভিদ, ঠিক আছে। এরপরে আসছে পাইন, ফার, স্পোর্টস, বার্চ, বিচ, লার্চ, লরেল, এই সমস্ত এগুলো হচ্ছে কিন্তু সরলবর্গীয় উদ্ভিদ। এরপরে জুনিপার, রোডোডেনড্রন, লার্চ, এই সমস্ত আলপীয় উদ্ভিদ জন্মায়। তাহলে এরকম 4 ধরনের উদ্ভিদ যেহেতু পার্বত্য অঞ্চলে জন্মায়, এবং 4 ধরনের উদ্ভিদে কিন্তু আমাদের নাম লিখতে হবে। এর ব্যবহার, এই এত ধরনের উদ্ভিদ এখানে জন্মায়, এর ব্যবহারও কিন্তু ব্যাপক ধরনের হতে পারে, নানা ধরনের ব্যবহার কিন্তু আমরা এখান থেকে পাই। বাড়িঘর নির্মাণ, আসবাবপত্র, পরিবহনের সরঞ্জাম, কাগজের মণ্ড, দেশলাই। এছাড়া এখানে ভেষজ গাছ অনেক জন্মায়, ওষুধ তৈরিতে কাজে লাগে। এছাড়া এই যে জঙ্গল থেকে আমরা আঠা, মোম, মধু, এই ধরনের বিভিন্ন উপাদান কিন্তু আমরা পেতে পারি। তাহলে এই যে পার্বত্য উদ্ভিদ রয়েছে, পার্বত্য উদ্ভিদে আমরা জানতে পারলাম যে এই অঞ্চলে বিভিন্ন ধরনের গাছ জন্মায়, চিরসবুজ, পর্ণমোচী, মিশ্র উদ্ভিদ, সরলবর্গীয় উদ্ভিদ, আলপীয় উদ্ভিদ, এই সমস্ত ধরনের উদ্ভিদ আমরা এখানে পেতে পারি। এর কারণ কি হচ্ছে? এই জলবায়ু। আবার বলছি, যদি জলবায়ুগত প্রভাব লিখতে দেয় তাহলে বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমরা শুধু জলবায়ুগত প্রভাবটা লিখব। এখানে উচ্চতার সঙ্গে যে জলবায়ুগত পরিবর্তন বা আবহাওয়ার যে পরিবর্তন সেই সম্পর্কে লিখে এই ব্যাপারটা আমরা কিন্তু এখানে লিখব। এবার আমরা আলোচনা করব ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্বাভাবিক উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের দক্ষিণে গঙ্গা নদীর বদ্বীপ, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর বদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। দেখো ম্যাপের দিকে দেখো, এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণে উড়িষ্যার ভিতরকণিকা, যেমন মহানদীর বদ্বীপ অঞ্চলে, তারপরে গোদাবরী বদ্বীপ অঞ্চলে, কৃষ্ণা, কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানি একটু। গাছগুলো উচ্চতা কম হয়, এদের পাতা পুরু হয়, গাছগুলো ছোট ছোট হয়, আর পাতা মোটা হয়, মোটা মোটা পাতা। যেমন অন্যান্য গাছগুলোর পাতা ছোট হয় এবং পাতলা ধরনের হয়, এখানকার গাছগুলোর পাতা মোটা মোটা হয়, কারণ এখানে সমুদ্রের নোনা জলের
আশেপাশে এই আশেপাশের অঞ্চলে এই গাছগুলো জন্মায়। এরপর হচ্ছে গাছগুলিতে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। এই যে ম্যানগ্রোভ অরণ্যের যে উদ্ভিদগুলো দেখা যায়, এতে শ্বাসমূলও দেখা যায় আর ঠেসমূলও দেখা যায়। শ্বাসমূল ও ঠেসমূল কি? যেগুলো দেখবে কিছু কিছু গাছ রয়েছে যেগুলো মাটির তলা থেকে উদ্ভিদের শিকড় বেরিয়ে এসেছে, বা গাছের অন্যান্য অংশ থেকে শিকড় দেখা যাচ্ছে, ওগুলোকে বলা হয় শ্বাসমূল। আর ঠেসমূল হচ্ছে কি? কোনো একটি গাছ রয়েছে যেটি হয়তো হেলে আছে কিসের উপরে? তার শিকড়ের উপরে, বেঁকে আছে, শিকড়ের উপরে ঠেস দিয়ে গাছটি বেড়ে উঠেছে। এগুলোকে শ্বাসমূল আর ঠেসমূল বলে। এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায়। এদের পাতাগুলি মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে। পাতাগুলো পিচ্ছিল হয়, মোম মনে হবে যেন মোম দিয়ে ঢাকা আছে। এরকম ধরনের পাতা এই গাছগুলোতে দেখা যায়। বৃক্ষগুলিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি? সাধারণত কোনো বীজ যদি মাটিতে ফেলা হয় তাহলে জলবায়ু বা অন্যান্য উপাদানের ভিত্তিতে গাছগুলো বেড়ে ওঠে। আর জরায়ুজ অঙ্কুরোদ্গমে কি হয়? এই জরায়ুজ অঙ্কুরোদ্গমে কিন্তু ফলের মধ্যেই শুরু হয়ে যায় গাছটা বেড়ে ওঠা, মানে অঙ্কুরোদ্গম হয়ে যায় ফলের মধ্যেই, এবং সেখানেই একটা গাছ তৈরি হওয়ার মানে প্রক্রিয়া শুরু হয়ে যায়। অন্যান্য ক্ষেত্রে কি হয়? একটা বীজ মাটিতে পড়লো এবং অন্যান্য উপাদানের মাধ্যমে সেটা বেড়ে ওঠে। জরায়ুজ অঙ্কুরোদ্গমে হয় কি? ফলের মধ্যেই এর অঙ্কুরোদ্গম প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং গাছটা বেড়ে ওঠার শুরু হয়ে যায়। এরপরে হচ্ছে আমরা প্রধান প্রধান উদ্ভিদগুলো সম্পর্কে দেখব। এখানে কি কি উদ্ভিদ দেখতে পাওয়া যায়? সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, হোগলা, এই ধরনের উদ্ভিদ কিন্তু ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায়। ভারতের ম্যানগ্রোভ অরণ্যে এই সমস্ত উদ্ভিদগুলো দেখা যায়। এবার আমরা জানবো যে এই উদ্ভিদগুলো কি কাজে লাগে। দেখো, সুন্দরী গাছের কাঠ থেকে ভালো নৌকা তৈরি হয়। এই অঞ্চলে বেশিরভাগ মানুষ মাছ ধরে জীবিকা অর্জন করে এবং তাদের প্রধান যে উপাদান সেটা নৌকা। এই নৌকা কিন্তু সুন্দরী গাছের কাঠ থেকে খুব ভালো হয়। এছাড়া গোলপাতা, হোগলা, এই সমস্ত উদ্ভিদের পাতা দিয়ে ঘর ছাইতে কাজে লাগে। উদ্ভিদের পাতা দিয়ে ঘর ছাওয়া হয়। এছাড়া কি হয়? এই যে অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, এখানে মোম, মধু, বিভিন্ন ভেষজ ওষুধ তৈরিতে কাজে লাগে। এরা ভেষজ এই অঞ্চলে বা ম্যানগ্রোভ অরণ্যে কিন্তু এগুলো বেশ ভালো পাওয়া যায়। তাহলে আজকে আমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানলাম। ভারতের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে চিরহরিত অরণ্য, পর্ণমোচী অরণ্য, সরলবর্গীয় অরণ্য, পার্বত্য অরণ্য, মরু অরণ্য এবং ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে আমরা জানলাম। আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস থেকে নোটস, MCQ বা অন্যান্য বিস্তারিত তথ্য তোমরা যদি জানতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in গিয়ে তোমরা সেখান থেকে সাহায্য নিতে পারো।